আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এগ্রি লিড পডকাস্ট এপিসোড 3 তে। আমি জিনিয়া ইসলাম ইমা। বর্তমানে অধ্যয়নরত আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের মাছ বিজ্ঞান অনুষদে। আপনারা দেখেছেন যে আমরা আমাদের বিগত এপিসোডগুলিতে বাংলাদেশের কৃষি সেক্টর নিয়ে বিস্তর আলোচনা করেছি কৃষির উপায়সমূহ নিয়ে, বর্তমান সমস্যা এবং তা থেকে সমাধানের উপায়গুলো নিয়ে, যা তরুণদের নিরঙ্কুশ অংশগ্রহণ ছাড়া কখনোই সম্ভব ছিল না। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আমাদের তরুণ অতিথি আফিয়া জাহানকে নিয়ে এসেছি। তার সঙ্গে আজকে কথা বলবো। আফিয়াকে শুরুতেই স্বাগতম জানাচ্ছি এগ্রি লিড পডকাস্টে, এবং আমি প্রথমেই আফিয়াকে বলবো তার পরিচয় দিয়ে শুরু করার জন্য। ধন্যবাদ আপু। আমি আফিয়া জাহান, অধ্যয়নরত আছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আমার কলেজ ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আর আমার দেশের বাড়ি হচ্ছে পিরোজপুর, বরিশাল। আচ্ছা, তো আমার তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা থাকবে যে কৃষি নিয়ে পড়ার সিদ্ধান্তটা কখন নিয়েছিলে? শুরু থেকেই কি কৃষি নিয়ে পড়ার সিদ্ধান্ত ছিল, নাকি এটা কোনো অ্যাক্সিডেন্ট অর সামথিং এলস? যেটা হয় স্বাভাবিকভাবে আসলে আমরা যারা এখন কৃষিতে পড়ি, আমার মনে হয় না খুব বেশি কেউ আছে যার প্রথম টার্গেট থাকে আমি কৃষিতে পড়বো। আমারও ছিল না। আমি মেডিকেলের ডাইহার্ড ফ্যান ছিলাম, মানে আমি ইন্টার থেকেই হচ্ছে মোটামুটি বলা যায় যে মেডিকেলের জন্য যা যা করতে হয় করব, মানে এটা ছাড়া আমি অন্য কোনো কিছু চিন্তা করব আমার লাইফে, এটা আমি আসলে ওরকম কখনো ছিল না। তো সেই হিসাবে হচ্ছে আমার মেডিকেল প্রিপারেশন নেওয়া ছিল। মেডিকেল পরীক্ষা দিলাম, 0.5 এর জন্য আমি মেডিকেল মিস করছি, এন্ড দেন আমার সেকেন্ড অপশন ছিল আমি এগ্রিতে শিফট করবো। এটাও অবশ্য আমার ডিসিশন না, আমি তখনও এগ্রি সম্পর্কে খুব বেশি জানতাম না, মানে ইটস লাইক যেটা মানে অবহেলা অবহেলা যে কেন আমি এগ্রিতে কেন পড়বো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, যে এই সেই। কিন্তু আমার বাবা আসলে আমাকে সেকেন্ড অপশন হিসেবে এগ্রি দিকে শিফট করার কথা বলেছে। মানে তোমার মেডিকেলের স্বপ্নটা ভেঙে যাওয়ার পর তোমার সেকেন্ড অপশনটাই ছিল যে এগ্রি, আর কোনো দিকে তুমি যাওনি? না, কিন্তু আমি কেন? হচ্ছে মানে যখন আমি অ্যাডমিশন টেস্টটাতে ছিলাম, আমার মেডিকেল যখন মিস হয় মূলত, তো আমি কাইন্ড অফ ঠিক আছে, মেডিকেল মিস হয়েছে তার মানে আমার দ্বারা মনে হয় আর কিছুই হবে না, বাদ দেই, আর কোথাও শিফটই করতে পারবো না। কিন্তু আমার বাবার যে ইয়াটা ছিল যে মেডিকেল মিস করার পর সে শুধু আমাকে কিছুদিন পর পর ইনফর্ম করতো, এগ্রিকালচারের সার্কুলার কি দিছে, এটার ফর্ম তুলতে হবে, এটার ফর্ম তুলতে হবে। তো আমি শুধু বলতাম কি এখানে আমি কি করবো, বলতেছে মানে তখন আমাকে বাবা বুঝাইলো যে এটার যে সেক্টর গুলো, এটার অপরচুনিটি কি কি আমাদের দেশের পার্সপেক্টিভে, আসলে এখানে অনেক বিস্তৃত এই সেক্টরটা, এজন্য মূলত আমার এদিকে শিফট করা। মূল কথা যেটা যে আমাদের এগ্রিকালচারের পিছনে আমাদের বাবাদের অবদান আসলেই অনেক বড়। বেশি, হ্যাঁ। আচ্ছা, তো তোমার কি অন্য কোনো ইচ্ছা ছিল না, যে বাবা বলেছে বলেই আমি এগ্রিকালচারে আসলাম, ব্যাপারটা কি এমন ছিল, নাকি আমার ছিল, নিজের অন্য আমার কোনো? হচ্ছে আমার হচ্ছে ইভেন এগ্রিকালচারের যেদিন আমার পরীক্ষা হয়, পরীক্ষাটাও কাইন্ড অফ অ্যাক্সিডেন্টলি দেয়া হয়েছিল, মানে আমি এবারে পরীক্ষা দিব এটাও কিন্তু আমার প্ল্যান ছিল না। আমাদের খুব সম্ভবত 25শে অক্টোবর পরীক্ষা ছিল, তো আমি হচ্ছে 24শে অক্টোবর রাত 1টায় ঢাকায় এসে নামছি। আমি হচ্ছে সিলেটে ছিলাম, আমার এক্স ইউনিভার্সিটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার ওরিয়েন্টেশন ছিল। আমি মোটামুটি মাইন্ডসেট করে নিয়েছিলাম যে আমি ওখানেই পড়বো। পছন্দের সাবজেক্ট পেয়েছি, মানে আমি বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টে ছিলাম, ওটা আমার ফার্স্ট চয়েস ছিল। তো মেডিকেলের পর আমার মাইন্ডসেট ছিল ঠিক আছে যে এটাও তো কাইন্ড অফ মেডিকেল রিলেটেড একটা সাবজেক্ট, মেডিকেলেরই একটা মানে কোর্স বলা যায়। তো সেখানে আমি ওই মোটামুটি যে আমার পছন্দের একটা ভালো ইউনিভার্সিটি পেয়ে গেছি, এখানেই পড়বো, আর কৃষি টিষি কোথাও পরীক্ষা দিব না। কিন্তু মেনলি আব্বু খুব যে না তুমি ঢাকাতে যাও, আমি তো ওদিন ঢাকাও আসতে চাইনি, ঢাকাতে যাও সকালে উঠে পরীক্ষা দিতে যাও যাও বলার পরে বললাম না, কাইন্ড অফ অ্যাক্সিডেন্টালি পরীক্ষাটা দেয়া, এন্ড চান্স হওয়ার পরে আব্বু বললো যে না এদিকেই শিফট করো, এটা তোমার জন্য ভালো হবে। নিজের তেমন কোনো পরিকল্পনা ছিল না আসলে। আচ্ছা, তো এখন তো বেশ কয়েকদিন, একটা টার্ম প্রায় শেষ করতে চলেছো, কৃষি নিয়ে পড়ছো, কেমন লাগছে কৃষি নিয়ে পড়তে?
এখন যদি বলি আমার ক্যাম্পাসে অলরেডি 2 মাস হয়ে গেছে, আমার মিড টার্ম দিলাম, হুম। সামনে ফাইনাল। এখন আসলে ভালো লাগতেছে, বিশেষ করে হচ্ছে আমি মানে প্রত্যেকটা দিন মনে হচ্ছে আমি এক একটা নতুন নতুন দরজা খুলতেছি আমার এই কৃষি সেক্টরে। আমি অনেক কিছু জানতেছি, মানে এইগুলো যে কৃষির আন্ডারে আসে এই নিয়ে আমার কোনো মানে ধারণাই ছিল না। ইটস লাইক যে আমার যেমন বায়োকেমিস্ট্রি আমার পছন্দের সাবজেক্ট ছিল, আমি এখন দেখতেছি আমি একটা কোর্সই করবো বায়োকেমিস্ট্রির উপরে, বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। মানে অনেক বেশি সুযোগ বা অনেক বেশি দরজা আমার সামনে এখন ওপেন হচ্ছে, সবগুলো হচ্ছে যেগুলো কৃষির আন্ডারে। তো ভালো লাগতেছে যে আসলে এইখানে যে এত সুযোগ আছে বা এই সেক্টরটা এত বিস্তৃত, এই সম্পর্কে আমার ধারণা ছিল না। হ্যাঁ, কৃষি আসলেই খুবই বিস্তৃত একটা সেক্টর। আমরা প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নতুন নতুন জিনিস এক্সপ্লোর করি কৃষি থেকে। তো আহ তোমার মানে এই বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে কারণটা কি? মানে সিরিয়াল এরকম কিছু নাকি প্রেফারেন্স আগে থেকেই ছিল? না, এই বিশ্ববিদ্যালয়ে আসার পেছনে আমি তখন যখন যেদিন আমি সাবজেক্ট চয়েস দিব, সাবজেক্ট চয়েসও আমার অনেক ড্রামা ছিল। তো আমি একবার ভাবলাম যে না, বাউতে যাই। লাইফ ইজ তখন এ হচ্ছে ড্রামা, দরকার নেই। লাইফ ইজ এ ড্রামা। রাইট। মানে আসলে মানে আমার, আমি যেদিন সাবজেক্ট চয়েস দিই, আমার সাবজেক্ট চয়েস নিয়েও যেই কাহিনী হয়েছে, মানে যেদিন আমার লাস্ট ডেট ছিল একদম, আজকে কৃষির লাস্ট সাবজেক্ট চয়েস দেওয়ার দিন, ওই দিন আমি সবকিছু অর্গানাইজ করলাম যে না, আমার আসলে সাবজেক্টও প্রায়োরিটি দিতে হবে, ইউনিভার্সিটিও প্রায়োরিটি দিতে হবে, দুটো রাইট। মিলিয়ে আমার জন্য যেটা ভালো হয়। তো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেটা হয়েছে, মানে আমার বাকৃবির একজন টিচার আছে, আমার বাবার খুব ক্লোজ, এরকম বেশ কিছু মানুষ হচ্ছে আমাকে সাজেস্ট করলো। বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক যে সাইডটা, মানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে যে এত সুন্দর একটা একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করা হয়, মানে এটা আসলে আমাকে অনেক বেশি এটার প্রতি ফ্যাসিনেটেড করছে। তারপরে হচ্ছে আমি সবকিছু বাদ দিয়ে এটা আগে আমি মোটামুটি শিওর ছিলাম যে আমি যেটা হচ্ছে এখানে দিলে এটাই আসবে, পরে হচ্ছে এটা দেওয়া হয়েছে, এটাই চাইতেছি। আচ্ছা, আচ্ছা, একাডেমিক ক্যালেন্ডারের ব্যাপারে যেটা বললে, মাঝে মাঝে কি মনে হয় না যে একটু বেশি স্ট্রিক্ট বা এমন কিছু? আমি গত 2 মাসে হচ্ছে, আমি তো কলেজ ছেড়েছি 2 বছর হয়ে গেল, মানে আমি আদমজিতে হুম। এত রুলস আর রেস্ট্রিকশনের মধ্যে ছিলাম, তো আমার মনে হয়েছে যে শেষ, আহ, এইটাই লাইফের সব থেকে বেশি প্যারা যাচ্ছে কলেজে, আর তো সমস্যা নাই, এরপর তো আমি লাইফে অনেক চিল করবো। আর যখন ইউনিভার্সিটিতে শুরু করলাম তখন তো সবার থেকে যেটা আমি শুনি, হ্যাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা নাই ভাই, ডেইলি 2 ঘন্টা কোনো মতে পড়বা, শেষ, তাতেই তুমি অনেক ভালো রেজাল্ট করে ফেলবা। কিন্তু আমি ক্লাস শুরুর দিন থেকে মানে আজকে দিন পর্যন্ত ডেইলি হচ্ছে স্ট্রাগল করে যাচ্ছি যে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে আসলেই। মানে আমরা বাইরে থেকে যেটা হিসাব করি কিংবা যেটা বলি সেটা না। আর আমার ইউনিভার্সিটি মনে হয় আর একটু বেশি স্পেশাল, মানে একাডেমিক ক্যালেন্ডার থেকে তো এক চুলো নড়চড় করবে না। তো আমার তো এটার সাথে হচ্ছে তাল মিলাতেই হবে, প্রচুর প্রেশার যাচ্ছে, বাট এটা এনজয় করতেছে আমি এখান থেকে। খুব অর্গানাইজড ওয়েতে যেহেতু একাডেমিক্যালি আগাইতে পারতেছি, প্লাস আমি একটা লিমিটেড টাইম, আমি 4 বছরের শেষ করতে পারবো, সেশন জট নাই, এটা তো আসলেই আমার একাডেমিকের জন্য খুবই ভালো। হ্যাঁ, এটাই আমি মনে করি যে আমাদের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা অনেক বড় অ্যাডভান্টেজ আমাদের জন্য, এটা বলা যায়। হ্যাঁ, অনেক প্রেসার, বাট কোপ আপ করতে পারলে আই ডোন্ট থিংক অতটাও প্রবলেম হয়। আর মাত্র 2 মাস, তো তুমি যখন এখনই এভাবে বলতে পারছো, আশা করি সামনেও তুমি ভালো কিছু করতে পারবে। এই রুটিনটা যদি মেনটেন করে চলতে পারো, আশা করি ভালো কিছু করতে পারবে। আচ্ছা, তোমার কাছে আমার মানে প্রশ্ন থাকবে যে বর্তমান সময়ে মানে তোমার কি মনে হয় বর্তমান সময়ে কৃষি খাতের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি হতে পারে, আর সেটার সমাধান কিভাবে দিতে পারো তুমি? হ্যাঁ, যদি আমি চ্যালেঞ্জের কথা ভাবি, মানে প্রাকৃতিক কিছু চ্যালেঞ্জ যদি চিন্তা করি, মানে আমাদের দেশে দেশে না শুধু, আমি বলবো পুরো বিশ্বের কথাই, মানে এই যে এখন যে আবহাওয়ার চেঞ্জ হচ্ছে, মানে বিশাল একটা পরিবর্তন। মানে আমি বাংলাদেশে এখন গরমের সময় ডেইলি হচ্ছে 40 ডিগ্রি আপ তাপমাত্রা ফিল করতে পারছি, এটা তো একটা বড় পরিবর্তন। এবং এটার একটা বড় প্রভাব হচ্ছে আমাদের কৃষি খাতে হচ্ছে, কারণ এক সময় যে ক্রপস গুলো আমাদের হইতো সেটা তো এত বেশি তাপরোধী ছিল না, যে এত বেশি তাপ সহনশীল হবে কিবা এইভাবে তো আমাদের চিন্তা ভাবনা ছিল না। তো এরকম কিছু প্রাকৃতিক ডিজাস্টার তো আমাদের জন্য বাধা আছেই। আরো কিছু বাধা, যেমন আমাদের দ্রব্যমূল্যের যে একটা বিষয় বর্তমানে চলতেছে, যে হুট করে দাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু মূলত কি হচ্ছে, মানে রুট লেভেলে কৃষক কিন্তু
সেই কম দামি জিনিসটা হচ্ছে খুব মানে ছেড়ে দিচ্ছে, এদিকে হচ্ছে সিন্ডিকেট চালিয়ে মানে আমরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করতেছি, কিন্তু কৃষক মূলত তো প্রকৃত দামটা পাচ্ছে না, যার জন্য কৃষির প্রতি কিন্তু অনেক বেশি অনাগ্রহ সৃষ্টি হচ্ছে। তো কিছু প্রাকৃতিক কারণ, কিছু কৃত্রিম তৈরি করা কারণ, এই বিষয়গুলো অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে কৃষির জন্য আমি মনে করছি। আচ্ছা, এগুলো সমাধানের ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গি কেমন হতে পারে? যদি বাংলাদেশের প্রেক্ষিতে আমি বলি, এটার ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? হ্যাঁ, যদি সমাধানের কথা বলি, যেমন আমি এখন কৃষি সেক্টরে আছি, মানে আমার কিন্তু এতদিন যে চিন্তা ভাবনা ছিল, অ্যাটলিস্ট কৃষি নিয়ে তো আমি তেমন কোনো চিন্তা ভাবনা করিনি যে আমি কি করব না করব। তো আমি যদি আমার পার্সপেক্টিভ থেকেই বলি, যে আমার এখন থটস হয়ে গেছে যে আমি যদি এখান থেকে বের হই, আমি কৃষি সেক্টরে এই করবো, আমার একটা ছোটখাটো প্ল্যানিং আমি নিজে করতেছি। তো আমার কি মনে হচ্ছে, আমরা দেশের প্রত্যেকটা জনগণ, বিশেষ করে তরুণ সমাজ, আমরা যদি একটু কৃষি নিয়ে কনসার্ন হই, এই সেক্টরটাতে আমার হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপেরও যেমন অনেক বেশি মানে সুযোগ আছে, সেম এই রাইট। যত বাধা মানে আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ারটাও সেট করতে পারবো, সেম একই সাথে হচ্ছে এখানে যত চ্যালেঞ্জ আছে, লাইক আমি অনেক কিছু ইনভেন্ট করতে পারবো। মানে আমাদের যাদের রিসার্চ নিয়ে অনেক বেশি আগ্রহ আছে, রিসার্চ বলি কিংবা কোনো কিছু নতুন নতুন ইনভেনশন বলি, আমাদের অনেক কিছু ইনভেন্ট করার সুযোগ রয়েছে, অনেক কিছু। আপনি জাস্ট এই গত কয়েকদিনের আবহাওয়া চিন্তা করেন, কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, অলরেডি দেশের অনেকগুলো জেলা কিন্তু ডুবে গেছে। তো এই মুহূর্তে আমি যদি এখানে ভাবি যে এই সময় আমি একটা এমন কিছু ইনভেন্ট করব যেটা এই বন্যা প্লাবিত জায়গার সাথে খুব যাচ্ছে, বা ওইখানে ওই ফসলটা বন্যা প্লাবিত হলেও আমি ওখান থেকে একটা ভালো ইউজ পাবো। তো এরকম কিন্তু অনেক সুযোগ আছে। তো আমি মনে করি বিশেষ করে তরুণ সমাজ যদি একটু উদ্যোগী হয়, আমাদের এখানে ক্যারিয়ারটাও খুব ভালো সেট হবে, একই সাথে হচ্ছে কৃষিতে আমাদের যত চ্যালেঞ্জ আছে এটা আমরা খুব ইজিলি মোকাবেলা করতে পারবো। মানে আবহাওয়া উপযোগী উদ্যোগ নিলে সেটা একটা সমাধান হতে পারে। এই একটা আচ্ছা, বিষয় আপনি আছে। তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দ্রব্যমূল্যের যে বিষয়টা বললাম, এক্ষেত্রে হচ্ছে সিন্ডিকেট ভাঙতে হবে বা এই টাইপের বিষয়গুলো, মানে ওভারঅল আমাদের তরুণ সমাজকে একটু বেশি আগ্রহী হতে হবে এই সেক্টরটা নিয়ে, তাহলে চ্যালেঞ্জ গুলো ওভারকাম করা ইজি। আচ্ছা, আমাদের তো মোটামুটি সবার একটা ধারণা থাকে যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ছি মানে আমাদেরকে কৃষিকাজ নিয়েই থাকতে হবে। মানে এই ধারণাটা প্রায় সবার মধ্যেই একটা প্রচলিত থাকে। তো তুমি এই ব্যাপারটাতে কি মনে করো? মানে তোমার দৃষ্টিভঙ্গিটা কিরকম? আমি আগে দুটো স্টোরি শেয়ার করি, মানে লাস্ট হ্যাঁ, কয়েকদিন হ্যাঁ। আগে একটা জিনিস ফেস করলাম। তো একজন জিজ্ঞেস করতেছে কোথায় পড়ো, এবং আমার প্রিভিয়াস যে কোথায় কোথায় চান্স হয়েছিল, এখন কোথায় পড়তেছো, তো এখানে পড়ো। কৃষি, তুমি কি সায়েন্সে ছিলা, মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো? তো আমার মানে তখন সব থেকে মজা লাগছে, মানে বাংলাদেশে একমাত্র অ্যাডমিশন ফিল্ড যদি আমি বলি যেখানে আপনার মানে পিওরলি সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগে, অন্য বিশ্ববিদ্যালয়ের কম্প্যারিজনে বললাম, কারণ হচ্ছে আপনি অন্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে কি হয়, আমি চাইলে ম্যাথ স্কিপ করতে পারবো, আমি চাইলে বায়োলজি স্কিপ করতে পারবো, মানে ইটস মাই প্রেফারেন্স। বাট একমাত্র কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতে কি হয়, আমার ম্যাথও লাগবে, আমার বায়োলজিও লাগবে, এবং বাকিগুলোতে সায়েন্সের সাবজেক্ট লাগবে। পিওর সায়েন্স ছাড়া আমরা কিন্তু এখানে পরীক্ষাই দিতে পারবো না। যে এই হ্যাঁ। সম্পর্কেই মানুষের ধারণা নাই, এবং মানুষ কৃষি এটা তো আর্টস এর সাবজেক্ট ছিল না, আরে আমরা গার্হস্থ্য পড়ছি, কৃষি পড়ছি, এত পড়াশোনা করে কৃষি পড়তেছো। এই বিষয়গুলো অনেক ফেস করছি, অলরেডি 2 মাসে অনেক ফেস করছি, আর এখন ফেস করলে আসলে গায়ে লাগে না, কারণ আমি যখন আমার সেক্টরটা সম্পর্কে জানতে পারতেছি, বা আমি যখন যে এটার ফিউচার কি, এখানে কি কি অপরচুনিটি আছে, তখন মানুষের আসলে আমি কি বলবো, এদের এদের দৃষ্টিভঙ্গি বদলাইতে হলেও আমার 4 বছর পরে এদেরকে রিপ্লাই দিতে হবে যে না, এখানে পড়ে এটা আসলে হয় বা সম্ভব। আর আফসোসের জায়গা বলতে এখন একদমই নাই, মানে আমি আসলে আমার ক্যাম্পাসের একাডেমিক লাইফ সবকিছু নিয়ে অনেক বেশি স্যাটিসফাইড, যেটা হচ্ছে একটু পড়াশোনার প্রেশার যাচ্ছে, মাঝে মাঝে একটু ডিপ্রেসড হয়ে যায়, কিভাবে কি করবো না করবো এটাই। হ্যাঁ, এটা ঠিক। আর এই স্টোরিটা আসলে আমার মনে হয় সবারই একটা কমন স্টোরি। আর তুমি যেটা বললে আমি কিছুটা অ্যাড করি যে অন্য ইউনিভার্সিটিতে এক্সাম দিতে গেলে আমার হাতে অপশনস থাকে যে আমি কোন সাইডটাকে চুজ করব, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই হয় যে বায়োলজিক্যাল একটা ডিপার্টমেন্ট থাকে, ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্ট থাকে, আমার একটা চুজ করার অপশন থাকে। কিন্তু এগ্রিকালচারে সেটা হয় না, আমাকে 100% কোয়েশ্চেন গুলোই আনসার করতে হবে, সেইভাবে ক্যাপেবল হয়েই আমাকে এক্সামে বসতে হবে। তো অবভিয়াসলি এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হলে একদম পিওর সায়েন্স হতে হবে। আচ্ছা, তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে তুমি যেহেতু কৃষিবিদ হতে যাচ্ছ আগামী 4 বছর পর ইনশাআল্লাহ, তো তোমার
কি প্ল্যান, মানে তোমার ফিউচার বা তোমার ক্যারিয়ার নিয়ে তোমার কি প্ল্যান, তুমি কোন দিকটাতে এক্সপ্লোর করতে চাচ্ছ বা কোন কোন দিকে যেতে চাচ্ছ, তোমার কি ইচ্ছা? আমি যেহেতু মাত্র 2 মাস পার করলাম, তো খুব বেশি যে বড় প্ল্যান করে ফেলছে এই সেক্টরে আসলে এমনও না। কিন্তু মানে মোটামুটি একটা, যেটা মানে আমার খুব বেশি ভালো লাগে, মানে আমি রিসার্চ করবো। আমি যদি বললাম আমি মেডিকেল সেক্টরে গেলেও তখনও আমার খুব ইয়া ছিল যে আমি রিসার্চ সেক্টরে একটু শিফট করবো। তো স্টিল আমি ওখানেই আছি যে আমি রিসার্চ করবো। আর এখন তো আমার রিসার্চের অপরচুনিটি অনেক বেশি। আমি যেখানে আছি, যে সেক্টরে আছি, অনেক অপরচুনিটি। মানে আমি বললাম, আমি প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে একটা একটা করে ডোর ওপেন করতেছি যে আমি তো এটা রিসার্চ করতে পারবো, বা আমি তো এই সমস্যাটার সমাধান করতে পারবো, কিংবা এই সমস্যাটা নিয়ে ভাবতে পারবো। তো এরকম একটা রিসার্চ বেসড কোনো একটা জায়গাতে আমার ক্যারিয়ার নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। আর আরেকটা পার্সোনাল মানে ইয়া আছে, প্ল্যান আছে। আমি একটা ফার্ম করব, মানে যেখানে হচ্ছে অনেক কিছু সংমিশ্রণ থাকবে, অনেক রকম প্ল্যান্ট। মানে আমরা তো আসলে যেমন বাইরের মানুষ জাস্ট একটা নর্মাল আম গাছ দেখতেছে, বাট আমরা জানি একটা আম গাছকেও আমরা কতভাবে মডিফাই করতে পারি, কিবা মানে এই প্ল্যান্ট থেকেও কত মডিফিকেশন সম্ভব। সো আমি একটা হচ্ছে এরকম ফার্ম নিজে, এটা এটা আমার হচ্ছে এই এগ্রিকালচারে পড়ার থ্রুতেই ইচ্ছে হলো যে যেখানে হচ্ছে আমি আমার জ্ঞানটা কাজে লাগাই একটা ফার্ম করব। আর সেই সাথে মেইনলি অফিসিয়ালি আমার রিসার্চ সেক্টরে টার্ন করার খুব ইচ্ছা আছে। খুবই ভালো, তুমি যে 2 মাসের মধ্যে এত সুন্দর একটা প্ল্যান করেছো, এটাই তোমার অনেক বড় একটা ক্রেডিট। তো ফার্মের ব্যাপার যেটা বললে, আই অ্যাপ্রিসিয়েট ইট, টোটালি অ্যাপ্রিসিয়েট ইট, যে তুমি এইটুকু সময়ে এসে যে এত দূর একটা চিন্তা করেছো। নর্মালি আমাদের এগ্রিকালচারে আসলে সবার চিন্তা ভাবনা কি থাকে, যে আমরা হ্যাঁ বিসিএস দিব, ক্যাডার হব, এরকম একটা চিন্তা ভাবনা থাকে, কিংবা হচ্ছে ইউনিভার্সিটির লেকচারার হব, এরকম একটা প্ল্যান সবার মাথায় আগে, মানে আগে যে প্ল্যানটা নক করে সেটা হচ্ছে এই প্ল্যান গুলো। তুমি যে তার বাইরে কিছুটা চিন্তা করলে সেটার জন্য আই অ্যাপ্রিসিয়েট ইট। তুমি আশা করি যেতে পারবে, তোমার লক্ষ্যে যেতে পারো, সেই জন্যই দোয়া রইলো অবশ্যই। আচ্ছা, এখন তোমার কাছে আমার যে প্রশ্ন থাকবে, যে যদি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কেউ পড়তে চায়, এমন নবাগত অনেক শিক্ষার্থীরা আছে যারা হচ্ছে এখনো পরীক্ষা দেয়নি বা পরীক্ষা দিতে চলেছে, তো তাদের উদ্দেশ্যে তোমার পরামর্শ কি থাকবে, যে তারা কিভাবে তাদের পরিকল্পনা করলে তাদের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়টা তুলনামূলক সহজ হবে, তাদের প্রস্তুতিটা সহজ হবে, আচ্ছা, তাদের উদ্দেশ্যে কিছু বলো। আচ্ছা, এই বিষয়ে একটু বলি। মানে আমরা তো শুরু থেকেই বলে আসছি, আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি অনুষদটাই আসলে একটু আন্ডার রেটেড। লাইক এটা নিয়ে তো আসলে ওভাবে করে ভাবে না কিবা। হুম, কিন্তু তো শুরুতে সব জুনিয়রে এটাই ভাববা, হয় আমি ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাব, নয় আমি মেডিকেল সেক্টরে যাচ্ছি। তো এটার পাশাপাশি আমি যদি বলি, তুমি সেকেন্ড অপশন হিসেবেও যদি কৃষিকে ধরে রাখো, যে যদি আমি এখানে মিস করি তাহলে আমি কৃষিতে শিফট করবো, সেক্ষেত্রে যারা মেডিকেল পরীক্ষা দিবে অবশ্যই তুমি ওই প্রস্তুতির সাথে ম্যাথে একটু হলেও নিজের চর্চাটা রাখবা ডেইলি। কারণ হচ্ছে ওই যে বললাম যে কৃষি একমাত্র সেক্টর যেখানে তোমাকে হচ্ছে সবগুলো সাবজেক্ট কাজ করতে হবে, এবং 100% সেখানে দিতে হবে যদি তুমি একটা ভালো পজিশন সিকিউর করতে চাও। তো সেক্ষেত্রে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিচ্ছে তো নিচ্ছে নর্মাল, তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবই ইয়ে করতেছে, তাদের ক্ষেত্রে বায়োলজিটা একটু ভালো করে সাথে রাখতে হবে। আর যারা মেডিকেল নিয়ে আগায় তাদের ক্ষেত্রে ম্যাথটা ছাড়া যাবে না। কারণ হচ্ছে কৃষি পরীক্ষার গেম চেঞ্জার কাইন্ড অফ ম্যাথ বলা যায়। মানে এখানে তো আসলে অনেকেই অনেক মিস করা জায়গা থেকে আসে। আর আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভটাই এমন, আমরা পড়াশোনা করি যে জাস্ট হয় ডাক্তার হবো নয় ইঞ্জিনিয়ার হবো, আসলে এর বাইরে যেও যে অনেক কিছু চিন্তা করা যায়, চিন্তা করার অনেক জায়গা আছে, এগুলো মানে এখনো আমাদের ওরকম পরিবেশ তৈরি হয়নি। তবে আরো একটা বিষয় বলবো, গত 2-3 বছর বিশেষ করে আমাদের সেশন প্লাস আগের 2টা সেশন ধরে আমি দেখতেছি কৃষির প্রতি কিন্তু আসলে ঝোঁক বাড়তেছে। লাইক কৃষি অনেক বিশ্ববিদ্যালয় নিয়ে মানুষ বাড়ছে। ভাবতেছে। মানে জেনারেল আমি যে মিত্র পরীক্ষা দেওয়ার পরে আরো একটা ব্যাচের পরীক্ষা হয়ে গেল, মানে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি যে অনেক বেশি কম্পারিজন আসতেছে। ইভেন কিছু মানুষ লাস্ট উইকে মেডিকেল পেয়ে এখন কম্পেয়ার করতেছে, আমি কি মেডিকেলে যাব নাকি আমি অমুক বিশ্ববিদ্যালয়ে নাকি কৃষি রিলেটেড একটা সাবজেক্ট এসেছে এখানে যাব। তার মানে এখানেই কিন্তু আমাদের থটস অলরেডি চেঞ্জ, যে আমি কম্পেয়ার করতেছি। মানে এর আগে তো আমি ভাবতেই পারতাম না এটার বাইরে গিয়ে, যে মেডিকেলের বাইরে গিয়ে কিছু করব। তো অলরেডি সেখানে কম্পেয়ার চলে আসছে যে আমি
আমি রাজশাহী ট্রিপলি নিব নাকি আমি গাজীপুরে কৃষি অনুষদে যাব। তো এই যে কম্পেয়ারটা আসছে মানুষের মধ্যে, এটাই কিন্তু চেঞ্জ। তো আমি আশা করতেছি আগামী 2-3 বছরের মধ্যে দেখা যায় যে স্বাস্থ্য খাত যেমন মানুষের 1 নাম্বার চয়েসে থাকে, কৃষি খাতটাও চলে আসবে। এটাই তো, জুনিয়ররা ভালো ইনশাল্লাহ, করে প্রিপারেশন ইনশাল্লাহ। আর ভালো কিছু হোক। আচ্ছা, তো তাদের প্রস্তুতিটা মানে কেমন হতে পারে? যেমন অ্যাডমিশন জার্নিতে তুমি যেটা বলেছো যে তোমার মেডিকেল প্রিপারেশন ছিল অবশ্যই, তো তোমার কি শুরু থেকেই হচ্ছে, যেহেতু মেডিকেলের ক্ষেত্রে ম্যাথ খুব একটা আমার দরকার পড়ে না, তোমার ম্যাথের প্রিপারেশনটা শুরু থেকে কেমন ছিল? মানে আমি যদি এইচএসসি লেভেল থেকে বলি, তোমার ম্যাথের প্রিপারেশনটা কেমন ছিল? আচ্ছা, মানে আমি হচ্ছে এইচএসসি পর্যন্ত মানে প্রচুর বেশি ম্যাথ পছন্দ করতাম। ইভেন আমার বায়োলজি একটু কম পছন্দ ছিল, কিন্তু ওই যে মেডিকেল পড়বো ওই হিসেবে আমার বায়োলজিটা অ্যাডাপ্ট করতে হয়েছে। কিন্তু তো যখন আমি মেডিকেলের প্রিপারেশন শুরু করি, আমি একটা লম্বা সময় হচ্ছে ম্যাথ থেকে দূরে ছিলাম, প্রায় 9 মাস। আর ম্যাথ এমন একটা বিষয়, আপনি হচ্ছে যত ভালো হন, মানে ম্যাথে আমি যত ভালো হই, জাস্ট এটা থেকে আমি 1 সপ্তাহ দূরে থাকবো, ওটা কিন্তু শেষ, আমার ব্রেইন থেকে ওটা শূন্য হয়ে যাবে। কারণ বায়োলজি আমি মেমোরাইজ করতে পারবো, ম্যাথের ক্ষেত্রে এটা সম্ভব না। মানে ম্যাথে আমার টেকনিক অ্যাডপ্ট করতে হবে, ওটা অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি আমি যেটা করেছি, মেডিকেল তো মিস গেল, এরপরে ম্যাথেই বেশি ফোকাস করা হয়েছে। ম্যাথ, ফিজিক্স, এগুলোর যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তো আমি বলবো কি, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, তোমরা শুরু থেকেই প্রতিদিন তুমি 1 ঘন্টা সময় নাও। মানে 24 ঘন্টা, তো 23 ঘন্টাও যদি তুমি পড়াশোনা করো, তাহলেও তারপরেও কিন্তু 1 ঘন্টা আমি ম্যাথে চাইলেই দিতে পারবো। তো একটু একটু করে যদি আমার ম্যাথের চর্চাটা আমি রাখি, তাহলে হচ্ছে ওই যে আমার একটা ব্রেকডাউন আসবে, আমি মেডিকেল মিস করলাম, তারপর যদি আমার ম্যাথও না করা থাকে, ওইটা কিন্তু আমার একটা ডাবল প্রেশার হয়ে যাবে যে হ্যাঁ, আমি তো ম্যাথ পারি না, ফিজিক্স এর ম্যাথমেটিক্যাল টার্ম গুলো। কারণ মেডিকেলে কি হয়, মেডিকেলে জাস্ট আমাকে বলতেছে নিজের কোনটি, ধরেন ভেক্টর রাশি আর কোনটি, এরকম একটা প্রশ্ন আসতেছে। বাট কৃষিতে কিন্তু আমার এই প্রশ্নটা আসবে না। কৃষিতে আমাকে দিবে যে এটার মানে পুরাটা সলভ করাটা, ম্যাথ আসবে, ম্যাথমেটিক্যাল টার্ম আসবে, সেখানে আমি ক্যালকুলেটর ইউজ করতে পারবো না। সো অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার থাকে। তো এসব ক্ষেত্রে কি হয়, আগে থেকে যদি একটু প্র্যাকটিসে থাকে, কম হোক, মানে মেডিকেল যখন প্রিপারেশন নিচ্ছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, কম করে হলো একটু একটু চর্চায় থাকলে, তারপর পরীক্ষার আগে একটা ভালো, মোটামুটি ভালো করে ফোকাস করে ওটা ওভারকাম করা যায়। কিন্তু একবারে যদি বাদ দিয়ে দিই যে না আমি মেডিকেল ওরিয়েন্টেড, আমি ম্যাথ একদমই করব না, তাহলে কিন্তু একটা বড়সড় ধরা খাওয়ার চান্স আছে পরে যে। হ্যাঁ, ওই যে একটা কথা আছে না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, ম্যাথের ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম। তেমনই বলা যায়। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন থাকবে যে তোমার কি মনে হয় মানে কৃষিতে পড়ার সুবিধাগুলো কি কি? মানে তোমার পরবর্তীতে যারা আছে, তুমি তো অলরেডি পড়াশোনা করছো, তুমি বুঝে গেছো, তোমার রপ্ত হয়ে গেছে যে তুমি কি কি করবা বা কি কি করতে চাচ্ছ। তো পরবর্তীতে যারা আসবে তারা কেন এগ্রিকালচারকেই সিলেক্ট করবে? তার সুবিধাটা কি? এগ্রিকালচারে পড়ার সুবিধাগুলো কি? মানে ফিউচার প্রসপেক্টটা কি, তোমার কি মনে হয় যদি বলতে? হ্যাঁ, তো একদম রেশনালি যদি আমরা আপু বলি, যে আমাদের ধরেন নর্মালি যখন একটু জিজ্ঞেস করা হয় তুমি পড়াশোনা কেন করতেছো, আমরা খুব একটা পাঞ্চ লাইন মারি যে আমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য পড়াশোনা করতেছি। বাট ভেরি অনেস্ট, মানে আমি যদি আমার কথা বলি, হ্যাঁ মানুষ অবশ্যই হব। মানে আমি এখনো বলি আমি পড়াশোনা করতেছি, হ্যাঁ আমার লাইফে অনেক বেশি টাকা দরকার, কিন্তু সেটা অবশ্যই একটা সৎ পথে, সৎ ওয়েতে। তো সেক্ষেত্রে আমি যদি কৃষি সেক্টরটা নিয়ে একটু বলি, ধরেন আমাদের দেশে মানে একসাথে স্টুডেন্ট কি আছে যে ওরা পড়াশোনা করতেছে, আমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবো যাতে আমি দেশের বাইরে এটা মানে এটা নিয়ে কাজ করতে পারি, আমি দেশের বাইরে চলে যাব। ম্যাক্সিমাম এরকম একটা ঝোঁক আছে যে আমি দেশে থাকবো না, দেশের বাইরে যাব। সেক্ষেত্রেও কৃষি অনেক বেশি প্রেফারেবল। মানে আমাদের কৃষির আন্ডারে এমন অনেক কোর্স আছে যেটা অনেক বেশি ডিমান্ডেবল, বাংলাদেশ মানে বাংলাদেশের বাইরে বলেন আর দেশে তো। রাইট। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ। সেকেন্ড কথা হচ্ছে, আরেক জায়গায় স্টুডেন্ট আছে যে আমি সরকারি চাকরি ছাড়া চিন্তা করতেছি না, লাইক আমি পড়াশোনা করতেছি, আমি একটা ভালো সরকারি চাকরি করব। সরকারি বা আমরা মেয়েরাই যদি বলি, মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই ঝোঁকটা আরো বেশি যে আমি একটা সরকারি চাকরি করব বা সরকারি একটা ভালো পোস্ট হোল্ড করব। সেক্ষেত্রেও কিন্তু কৃষি ডিমান্ডেবল। মানে আমি নর্মাল একটা বিশ্ববিদ্যালয় থেকে টপ সাবজেক্ট পড়বো, ধরেন আমি ফার্মাসি পড়বো আর আমি কৃষি পড়বো, সেক্ষেত্রে আমার জন্য যতগুলো ডোর ওপেন আছে শুধু সরকারি খাতে, সেটা কিন্তু হচ্ছে যে ফার্মাসি পড়তেছে তার জন্য নাই। সেক্ষেত্রেও রাইট। কৃষি আগানো। তো আমি যদি দেশের বাইরে চিন্তা করি, কৃষি আগানো। আমি যদি দেশের সরকারি খাত চিন্তা করি, কৃষি আগানো। এরপরে বেসরকারি খাতগুলোতে আসি।
মানে বেসরকারি আসলে অনেক বেশি সমর্থিত, মানে সরকারি থেকে আরো বেশি সমর্থিত। আমি নিজে কর্মক্ষেত্র তৈরি করতে পারবো, মানে কৃষি আমার একটা সাবজেক্ট, যে বললাম আমি ফার্ম দিব, এটা নিয়েও যদি আমি অনেক ভাস্ট চিন্তা ভাবনা করি, এখানে কিন্তু আমি নিজে চাইলে এখানে আমি একটা কর্মসংস্থান ক্রিয়েট করতে পারবো, যে না আমার আন্ডারে আমি আরো কিছু মানুষজনকে কাজ করাবো, এটাও অনেক বড় পরিসরে করতে পারবো। তো সেক্ষেত্রে কৃষি সাবজেক্টটাই এমন, এখানে অনেক বেশি ফ্রিলি চিন্তা ভাবনা করা যায়। সরকারি চাকরি করবা, দেশের বাইরে যাবা, নাকি নিজে থেকে মানে কারো আন্ডারে না, যে আমি নিজেই হচ্ছে কিছু করব, নিজে উদ্যোক্তা হব, নিজে দেশের জন্য বড় কিছু করব, সম্ভব। মানে আমার দেশ সবকিছু ছাড়া চলতে পারবে, কিন্তু দেশ কিন্তু কৃষি, কৃষি মানে ছাড়া কৃষি অচল। কাজ ছাড়া আসলেই সম্ভব না। মানে আমাদের শুরুর দিনে আমাদের টিচার একটা কথা বলেছিল বিশ্ববিদ্যালয়ে, যে ডাক্তার হতে চাইছো কে কে, দাঁড়াও তো। তো দাঁড়ানোর পর স্যার বললো, দেখো তুমি তো চিকিৎসা করবা রোগীকে, কিন্তু তুমি যখন প্রেসক্রাইব করবা সেখানেও তুমি লিখবা যে ঔষধটা খাওয়ার আগে খাবেন আর খাওয়ার পরে খাবেন, খাবারটা আমরা প্রডিউস করতেছি, মানে একটা নিরাপদ খাবার সেটা আমরা দিচ্ছি। তো সেটাই বললাম যে কৃষি কাজ ছাড়া, প্রথমে কৃষিকাজ ছাড়া আসলে কোনো দেশ না, মানে টোটাল বিশ্বই আসলে চলা সম্ভব না। সেক্ষেত্রে এত বড় একটা সেক্টর, তো সেখানে তো আমি যে কোনো কিছু চিন্তা করতে পারি, আমি নিজে নিজের জন্য কিছু দাঁড় করাইতে পারি, নিজে থেকে দেশের জন্য কিছু করতে পারি। এবং সবচেয়ে বড় বিষয় যেটা, মানে আমরা যদি পাঁচ লাইনটার কথাও চিন্তা করি, যে মানুষের মতো মানুষ হবো, আসলে মানুষের মতো মানুষ হয়ে কি করতে চাচ্ছি, আমি দেশেরই তো উন্নয়ন করতে চাচ্ছি। আমি চাই আমার দ্বারা অবশ্যই। দেশের একটা বড় কোনো উন্নয়ন হোক, মানে একটু হলেও আমি দেশের কিছুতে কন্ট্রিবিউট করি। তো সেক্ষেত্রেও কৃষি একটা বড় বিষয়। লাইক আপনি কৃষির যে কোনো সেক্টর থেকে দেশের যে কোনো বড় বড় উন্নয়ন করতে পারবেন। সো কৃষি আসলে অনেক বেশি এনরিচড যে কোনো দিক থেকে। খুবই সুন্দর করে বুঝিয়ে দিলে কথাগুলো, আশা করি সবাই খুব স্বাচ্ছন্দ্যে বুঝতে পারবে কথাগুলো। খুবই ভালো লাগলো আফিয়া তোমার সঙ্গে গল্প করে। আমি তোমাকে ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব জাস্ট তোমার ব্যাপারে। মানে যদি বলি যে তোমার মানে এখন তো মাত্র 2 মাস, তোমার তো 2 মাসের তোমার কেমন লাগছে, পড়াশোনা করতে কেমন লাগছে, আর পড়াশোনার বাহিরে তোমার কোন কোন কাজের প্রতি তুমি আগ্রহ পাচ্ছ, মানে তোমার আর কি করতে ভালো লাগে? থাকে না অনেকের যে বই পড়তে, ঘোরাফেরা করতে, তো তোমার অ্যাকচুয়ালি কি করতে ভালো লাগে? আচ্ছা, পড়াশোনার বিষয়টা বলি, আমি হচ্ছে বাংলা ভার্সনের স্টুডেন্ট, হ্যাঁ। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের হায়ার স্টাডিজটা কিন্তু টোটালি ইংলিশ বেসড। এখানে কি হয়েছে, আমি আমার মানে আমার ক্যাম্পাসে এসে অনেক বন্ধু বান্ধব হয়েছে, অনেক, মানে আমি আমার পুরো ফ্যাকাল্টিতে সবাই আমার বন্ধু, খুবই ভালো সম্পর্ক হয়েছে। তো সেই হিসেবে আমার ক্যাম্পাস লাইফ শুরুটাই খুব ভালো হয়েছে, এবং আমি আশা করছি 4টা বছর যেন আমার এরকম যায়, মানে আমি তাহলে খুব সুস্থ সুন্দর একটা ক্যাম্পাস লাইফ পাবো। আর আমি যে প্রবলেমটা প্রথম দিকে ফেস করছি, প্রথম 2 সপ্তাহ আমার কি সমস্যা হয়েছে, যে এমন একটা সিম্পল টপিক, এই টপিকটা হয়তো বা আমি ইন্টারে পড়ে আসছি, কিন্তু এটা এই এই টপিকটা এখানে ইংলিশে লেখা দেখে আমার অনেক কিছু বুঝতে সমস্যা হচ্ছে। এবং ইংলিশ টার্মটা কিন্তু এমন না যে খুব অ্যাজ ইউজুয়াল ইংলিশ টার্ম, সায়েন্টিফিক কিছু টার্ম আসতেছে যেটা আমার বুঝতে সমস্যা হচ্ছে। তো এই একটা সমস্যা আমি ফেস করছি। তো এটা এখন অনেকটা নরমাল, মানে এখন আবার আমি এটার সাথে অ্যাডপ্ট হয়ে গেছি, যে এখন আমার পড়তে গেলে ওটা ইংলিশে আসতেছে বা ইংলিশেই সবকিছু হচ্ছে। এই ছোটখাটো প্রবলেম সব মিলিয়ে তো এটা ওভারকাম করতেছি, পড়াশোনার প্রেশার যাচ্ছে মাঝখানে, তাও ক্যাম্পাস ঘোরা হচ্ছে। এবং আমার ক্যাম্পাসটা মানে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা আসছে তারা জানে, বাইরের যারা আসছে কিংবা আমরা যারা পড়াশোনা করতেছি আমরা তো জানি আমাদের ক্যাম্পাসটা আসলে খুব সুন্দর। যেমন পরিবেশ সুন্দর, তারপরে কোলাহল নাই, সব দিক থেকে সিকিউর একটা পরিবেশ যাকে বলা হয়। মানে দেশের, আমি অনেকগুলো ক্যাম্পাসে যাওয়া হয়েছে পরীক্ষার সুবাদে বলি কিংবা অন্য যে কোনো কারণে। তো সেই হিসাবেও যদি বলি, ক্যাম্পাসটা যেমন অনেক বেশি নিরাপদ, সুস্থ, সুন্দর একটা ক্যাম্পাস। তো সেক্ষেত্রে পড়াশোনা করতেছি, খুব প্রপার ওয়েতে পড়াশোনা করতেছি, যেটা হচ্ছে বলতে আমার সত্যি কথা, আমি এই 2 মাসে এখন আমার বলতে খুব ভালো লাগে যে আমি আসলে এত সুন্দর একটা একাডেমিকের আন্ডারে নিজের পড়াশোনাটা রান করতেছি। এটা ভালো লাগতেছে, ক্যাম্পাস লাইফ এনজয় করতেছি, সব মিলে ভালোই যাচ্ছে। আর পড়াশোনার বাইরে আমি যেটা বললাম, আমি হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে অনেক বেশি জড়িত ছিলাম। শুধুমাত্র অ্যাডমিশন টাইমটাতে আমার একটা ব্রেক নেওয়া ছিল। তো আমি টুকটাক গান গাই, গান গাওয়া হয়। তারপরে হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের সেক্টর হচ্ছে বিতর্ক। আমি আমার স্কুল লাইফে আমি ন্যাশনালে বিতর্ক করে এসেছি, আমি টেলিভিশন বিতর্ক করেছি। তো আমার ক্যাম্পাস লাইফে এসে মোটামুটি এটাই শখ, যে আমি কিছু করি বা না করি, পড়াশোনার পাশাপাশি আমি ডিবেটটা আবার কন্টিনিউ করতে চাচ্ছি। আশা করি সেটা সম্ভব হবে। এখানে তো দেখলাম আমাদের কলেজে মানে সরি ক্যাম্পাসে হচ্ছে অনেকগুলো
ক্লাব চলে, অনেকগুলো অ্যাক্টিভ ক্লাব আছে, আমরা অনেকগুলো ক্লাবে অলরেডি জয়েন হয়েছি। সেদিন হচ্ছে আপনার শুভ সংঘ থেকে আমাদের ওরিয়েন্টেশন ছিল। খুব সুন্দর পরিবেশ, মানে সিনিয়র জুনিয়র যে এত সুন্দর বন্ডিং হয়, এটাও আসলে আমার ক্যাম্পাসে না আসলে আমি তো যে আমার এক্স ইউনিভার্সিটিতেও দেখে আসছি সিনিয়র জুনিয়রদের মধ্যে বন্ডিং, তো সেখান থেকেও আমি আমার ক্যাম্পাসে অনেক বেশি ব্লেসড যে সিনিয়রদের সাথে খুব ভালো বন্ডিং হচ্ছে, যে কোনো জায়গাতে সাহায্য পাচ্ছে, যে কোনো কিছুতে। মানে আমি শুধুমাত্র যে আমার পড়াশোনাতে বা অন্য কিছু না, আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাচ্ছি যে আহা আমার এটা হলো না, আমি এখানে এসে কি করব, খুব ভালো, মানে যেমন টিচাররা খুব সাপোর্ট দিচ্ছে, সিনিয়ররা মানে সাপোর্ট দিতেছে, তো সব মিলে খুব ভালো স্মুথলি যাচ্ছে। আশা করি 4টা বছর এমন যাবে। যাক, শুনে খুবই ভালো লাগলো। আর তুমি অবশ্যই আশা রাখছি যে তুমি পড়াশোনার পাশাপাশি তোমার বিতর্কটা কন্টিনিউ করো। তুমি যেহেতু ন্যাশনাল লেভেল পর্যন্ত গিয়েছো, অবশ্যই তুমি ইউনিভার্সিটির জন্য ভালো সুনাম বয়ে নিয়ে আসবে আশা করি। ইনশাআল্লাহ। তো অবশ্যই ভালো লাগলো তোমার সাথে গল্প করে। তবে আমাদের আজকে সময় তো অনেক হয়ে গেছে, আমরা অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম। তো শেষ কথা হচ্ছে, আমাদের এগ্রি এলিট পডকাস্টে উপস্থিত হয়ে তোমার অনুভূতিটা কেমন, যদি শেয়ার করো সবার সঙ্গে। আচ্ছা, অনুভূতি নিয়ে বলি, মানে কৃষি অনুষদে অ্যাটাচড হওয়ার পরে এটা আমার ফার্স্ট পডকাস্ট, আমি ফার্স্ট কোথাও আমার অনুভূতি শেয়ার করলাম, বিশেষ করে এই সেক্টর নিয়ে। তো এটার জন্য খুবই ভালো লাগছে যে কেউ একজন, কোনো একটা মাধ্যম আমাকে সুযোগ দিল যে আমি আমার সেক্টরটা নিয়ে একটু হলে কাউকে জানাই, কিংবা আসলে আমি কেমন ফিল করতেছি এটাও মানুষ জানুক। তো আমি আবারও এগ্রি এলিটকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, যে আমি আমার সেক্টরকে প্রেজেন্ট করতে পারলাম অনেকগুলো মানুষের সামনে, জুনিয়রদের সামনে, ব্যাচমেটদের সামনে, কিংবা অনেক অভিভাবকরা আমাদের এগুলো দেখবেন, তারাও হচ্ছে জানুক আসলে যে এই সেক্টরটাতেও কি কি হচ্ছে, কি কি অপরচুনিটি আছে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি এগ্রি এলিটকে আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এরই মাধ্যমে আমরা আমাদের আজকের পর্বটি শেষ করতে যাচ্ছি। আশা করছি পরবর্তী পর্বে আপনাদের মধ্য থেকেই কেউ একজন আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং তার অ্যাডমিশন জার্নি থেকে শুরু করে কৃষি নিয়ে তার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সবকিছু আমাদের মাধ্যমে তুলে ধরবে। যেহেতু এগ্রি এলিট এগ্রিকালচারকে সবার সামনে তুলে ধরারই একটা প্ল্যাটফর্ম, তো আমরাও চাইবো যেন কৃষি নিয়ে সবার কি চিন্তা ভাবনা, কারণ প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকে, দৃষ্টিভঙ্গি থাকে। তো সবাই সবার দৃষ্টিভঙ্গি থেকে কে কোথায় যেতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, সেটা আমরা চাইবো যেন এগ্রি এলিটের মাধ্যমে সবাই সেটা সবার কাছে তুলে ধরে। তো এর মাধ্যমে আমরা আমাদের আজকের পর্বটি শেষ করব। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে কিংবা কিছু জানার থাকে, আপনারা আমাদের এগ্রি এলিট ফেসবুক পেজে নক করতে পারেন অথবা পোস্টে কমেন্ট করতে পারেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর জানানোর। তো আজকের মতো আমি শেষ